যে ট্র্যাডিশন তো বোঝোই, নিয়ম কারণ বা ঐতিহ্য উনি যেভাবে লিখতেন, সেখান থেকে জন ডান কিভাবে ভিন্ন, পেট্রাগান থেকে উনি কিভাবে ভিন্ন। এলিজাবেথান লাভ লিরিক্স আর ইউজুয়ালি দ্য ইমিটেশনস অফ পেট্রাগান ট্র্যাডিশনস। অন্য যারা লিখেছে বেশিরভাগই পেট্রাকে অনুসরণ করেছে এলিজাবেথান যুগে। শেক্সপিয়ার ছিল, মার্লো ছিল, কিট ছিল, ট্র্যাডিশনস, বাট ডান্স লাভ পোয়েমস আর ডিফারেন্ট। কিন্তু জন ডানের লাভ পোয়েমগুলো ছিল আলাদা। ডান্স লাভ পোয়েমস আর এন্টায়ারলি আনকনভেনশনাল, পুরোপুরি আনকনভেনশনাল ছিল। ঠিক আছে, ডান ইজ ফুললি অ্যাকোয়াইন্টেড উইথ দ্য পেট্রাগান মডেল। উনি কিন্তু চিনতেন ভালো করে যে পেট্রাক কীভাবে লিখত। ফায়ার ওম্যান ইজ অ্যান অবজেক্ট অফ বিউটি, লাভ অ্যান্ড পারফেকশন। পেট্রাক যে কবিতা লিখত সেখানে মেয়েরা ছিল হচ্ছে পুরোপুরি পারফেক্ট, মানে সুন্দর, পারফেক্ট, চরিত্রবান, এবং সেখানে যেটা দেখা যেত কি যে প্রেমিকের প্রেম নিবেদনটা করতো সবসময়, মানে প্রেমিক প্রেম নিবেদন করবে কিন্তু প্রেমিকার কিছু কোনো সে নাই, প্রেমিকাকে খুশি করার চেষ্টা করতো প্রেমিকা উদাসীনতা দেখাতো, এবং প্রেমিকের দুঃখ, প্রেমিক খুব কষ্ট পেত যে প্রেমিকা খুব উদাসীন থাকে। এগুলোই ছিল তার কবিতার প্রধান বিষয়। কিন্তু জন ডান বলতেছে যে এই বিষয়টা এরকম হওয়ার কথা না, কারণ একটা মেয়েও তো মানুষ। ঠিক আছে, একটা মেয়েও মানুষ। এই ধরনের সুনির্দিষ্ট থিমগুলো ডান ভিন্নভাবে উপস্থাপন করেছেন। কবির বাস্তব জ্ঞান থেকে তিনি এই ধারণা উড়িয়ে দেন যে নারীরা সদ্গুণ ও সতীত্বের মধ্যে। নারীদের শুধু সদ্গুণ আছে, সতীত্ব আছে, নারীদের মধ্যে কোনো যৌনাকাঙ্ক্ষা নাই, এই বিষয়টা উনি উড়িয়ে দেন। নারীও রক্ত মাংসের তৈরি এবং সে যৌনতাকে পুরুষের মতোই ভালোবাসে। সে যা চায় তা হলো যৌন ঘনিষ্ঠতা, সে চায়। যাই হোক, তিনি দেহ এবং আত্মার মধ্যে একটি অধিভৌতিক সম্পর্ক, মেটাফিজিক্যাল, মনে আছে না, মেটাফিজিক্যাল রিলেশন স্থাপন করার প্রতি বিশ্বাস করেন। তার মানে মেয়েদেরকে যেভাবে দেখানো হয়েছিল পেট্রাকের কবিতাগুলোতে, যে মেয়েরা হচ্ছে একটু স্পেশাল, দেবী টাইপের, কিন্তু মেয়েরা তো দেবী না। নারী কি দেবী? নারী মানুষ। জন ডান তাকে মানুষ হিসাবে নিয়ে আসলেন, যে সে মানুষ। Such set themes are treated differently by Donne. His utter realism makes his debunk the idea of woman. Woman as a personification of virtue and chastity. হ্যাঁ, ভার্চু হচ্ছে সিদ্ধ বুঝছো, ভার্চু মানে সদ্গুণ, আর চেস্টিটি মানে হচ্ছে তোমার সতীত্ব। Woman is made of flesh and blood, তার মানে নারীরা হচ্ছে রক্ত মাংসের, and she loves sex as much as man. All that he wants is sexual intimacy. However, he establishes a metaphysical relationship between body and soul. Donne is different from Petrarch in his attitude to love. এতক্ষণ মেয়েদের সম্পর্কে বলা হলো যে মেয়েদের সম্পর্কে ধারণা নিয়ে কিভাবে সে ভিন্ন, আর এখন বলা হচ্ছে ভালোবাসার বিষয় নিয়ে সে কেমন মনোভাব দেখায়। তো ভালোবাসার বিষয়ে সে মনোভাব দেখায় এরকম, দেয়ার ইজ উইং ইন ডান্স পোয়েম বাট ইট ইজ এ ডিফারেন্ট টাইপ। এখানে করা হয়, মানে প্রেম নিবেদন করা, ঠিক আছে, কিন্তু একটু ভিন্ন টাইপের। টু হিম এ ম্যারেজ বেড ইজ এ হলি টেম্পল অফ লাভ। সে মনে করে যে বিয়ের বিছানাটা হচ্ছে ভালোবাসার সবচেয়ে সুন্দর পবিত্র টেম্পল, মন্দির। হিজ কোর্টশিপ ইজ অ্যাগ্রেসিভ। পেট্রাকের নায়িকাগুলো ছিল হচ্ছে উদাসীন, আর নায়কগুলো ছিল হচ্ছে সুপার প্রেমিক। ঠিক আছে, তুমি যাইও না আমারে ছাড়িয়া, এই টাইপের। ঠিক আছে, সবসময় মানে হাত জোর করে থাকা। ইজ অ্যাগ্রেসিভ, কম্পেলিং অ্যান্ড ভায়োলেন্ট। কম্পেলিং তো বুঝছো, ভালোবাসবি না তোর বাপে বাসবো, বুঝছো কথাটা? এই যে এই বাপে বাসবো, এইটা হলো তোমার কম্পেলিং।
অ্যাগ্রেসিভ, তোকে ভালোবাসতে হবে, কমপ্লেইং অ্যান্ড ভায়োলেন্ট, আর যখন কথা শোনে না তখন থাপ্পড়, ঠিক আছে। দ্য হাইপারবোলস অফ পেট্রাক আর ফার-ফেস্ট। পেট্রাক যে হাইপারবোলগুলো ব্যবহার করতো সেগুলো অনেক দূরের। একজন নারীকে এত বেশি দূরের কিছু সাথে তুলনা করাটা ঠিক না, কারণ নারী তো মানুষ। একজন নারীর পেট থেকে জন্মগ্রহণ করছি আমি, একজন নারী আমার ওয়াইফ, একজন নারী আমার সন্তান। দূরের কি, তাদেরকে এইভাবে কল্পনার রাজ্যে এরকম কল্পনার ভিতরে নিয়ে যাওয়া কি ঠিক? এটা আজগবি মনে হয় যে কোনো। হোয়াইল দোজ অফ ডান আর নট সো, কিন্তু ডান এই কাজটা করা নেই, সে কাছের জিনিসগুলোকে নিয়ে আসছে। হিজ কনসিট আর নট ডেকোরেটিভ। তাহলে আমরা আলাদা দেখলাম যে এখন দেখলাম আমরা কোনটা, কোর্টশিপ, তারপর আগে দেখলাম লাভ, প্রথমে দেখলাম উম্যান, তারপর দেখলাম কোর্টশিপ না লাভ, তারপর দেখলাম কোর্টশিপ, আর এখন দেখছি কনসিট। আগেকার কনসিটগুলো ছিল ডেকোরেটিভ, সুন্দর করার কাজে ব্যবহার করা হতো, আর ওনার কনসিটগুলো হচ্ছে কাজের। ওনার কনসিট ছাড়া কবিতাই হবে না, মানে একেবারে ফাংশনাল। ফাংশনাল বুঝছো তো, একটা প্রোগ্রাম, তুমি হচ্ছ ওই বাড়ির মেয়ে, আর ওই বাড়িতে একটা বউ আছে, ওখানে ফাংশনালকে আর ডেকোরেটিভকে, বাড়ির বউটা হচ্ছে ফাংশনাল, আর তুমি যে ওখানে গেছো তুমি তো ডেকোরেটিভ, তুমি কি ওখানে কাজ করবা? আমার কথা কি বুঝতে পারছো? তার মানে হচ্ছে এখানে জন ডানের কবিতাগুলোতে কনসেপ্টগুলো ছিল হচ্ছে ফাংশনাল। ইন দিস ওয়ে ডান ডিফার্স ফ্রম দ্য পেট্রার্কান ট্র্যাডিশন ইন হিজ লাভ পোয়েমস। শেষ হয়ে গেল না? এরপর দেখো, হাউ ডাজ ডান অ্যাটেন ইমর্টালিটি ইন দ্য পোয়েম দ্য ক্যানোনাইজেশন। ক্যানোনাইজেশন কবিতাতে জন ডান কিভাবে অমরত্ব অর্জন করে। দ্য ক্যানোনাইজেশন ইজ ওয়ান অফ ডানস মোস্ট ফেমাস পোয়েমস। খুব বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি, যেখানে সে বলেছে প্রেমিক প্রেমিকার অমরত্ব নিয়ে, ইন এ প্যারাডক্সিক্যাল ম্যানার। একটু ভিন্নভাবে বলেছে, প্যারাডক্স মানে কি, উল্টাভাবে। দ্য পোয়েট সেজ দ্যাট ইফ দ্য লাভার্স ক্যান নট গেট ইমর্টালিটি বাই দেয়ার লাভ, দে ক্যান অ্যাট লিস্ট ডাই ফর ইট। কথাটা উল্টে গেল না? যদি কেউ অমরত্ব না পায় ভালোবাসার জন্য, তো ভালোবাসার জন্য মরতে তো পারে। ভালোবাসার জন্য অমর না হতে পারলেও কি করতে পারে, ভালোবাসার জন্য মরতে তো পারে। প্যারাডক্স হয়ে গেল না? উল্টা কথা বলো না? পাশাপাশি যখন ভিন্ন কথা বলা হয় সেটাকে বলা হয় প্যারাডক্স। দ্য স্টোরি অফ দ্যার লাভ মে নট বি ওয়ার্দি অফ টম্বস অ্যান্ড মনুমেন্টস, বাট অ্যাট এনি রেট ইট ইজ গুড এনাফ ফর দ্য ম্যাটেরিয়াল অফ পোয়েট্রি। তুমি সেটা বুঝাই দিই একটু, আগে কথাটা মনে করা যায় একটু। ওই যে ক্যানন মনে আছে না? ক্যানন হচ্ছে তালিকা। কার তালিকা? আউলিয়াদের তালিকা, সেন্টস। তো উনি কি চাচ্ছেন? উনি চাচ্ছেন যে আমরা প্রেম করে আমাদের প্রেমটা, বা প্রেমিক প্রেমিকার প্রেম, আমাদের প্রেমিক প্রেমিকার প্রেম ঢুকে যাবে কোথায়? ওই তালিকায় ঢুকে যাবে। ক্যাননে থাকে হচ্ছে আউলিয়াদের তালিকা, আর ওখানে ঢুকে যাবে হচ্ছে তোমার প্রেমিক প্রেমিকার তালিকায়, ওনার নাম ঢুকে যাবে। শিরি ফরহাদ, লাইলি মজনু, অমুক তমুক, তারপরে তাদের নাম চলে আসবে। ঠিক আছে? তো উনি বলতেছেন এইভাবে, তাদের যে ভালোবাসা, এই ভালোবাসাটা তোমার মাজার হতে নাও পারে। টম মানে কি? মাজার। এখান থেকে স্মৃতিস্তম্ভ নাও হতে পারে। ইট ইজ গুড এনাফ অফ দ্য ম্যাটেরিয়াল অফ পোয়েট্রি, কিন্তু এটা কবিতা লেখা যেতে পারে। দেয়ার লাভ মে নট বি রেকর্ডেড ইন দ্য ভলিউমস অফ হিস্ট্রি। ইতিহাসের যে বইগুলো আছে সে বইয়ে হয়তো লেখা থাকবে না, কিন্তু এটা অবশ্যই লিরিক্স, গানে বলা হবে। আমাদের প্রেমের কথা কোথায় বলা হবে? গানে এবং কবিতায় বলা হবে। জাস্ট অ্যাজ দ্য অ্যাশেজ অফ গ্রেট মেন আর প্রিজার্ভড ইন অর্নামেন্টেড টম্বস। যেভাবে সব বড় বড় মানুষের ছাইগুলো, মরা মানুষ মরে যায় না, মানুষ মরে গেলে পোড়ায় যায়, সে পুরনো ছাই রেখে দেয়। লাভার্স আর রেসপেক্টেড বাই দ্য ওয়ার্ল্ড অ্যাজ ক্যানোনাইজড লাভার্স। তার মানে ভালোবাসার বিশ্বে এই প্রেমিক প্রেমিকার কথাও স্মরণ করে রাখা হয়। কি বুঝলাম? একজন ব্যবসায়ী
সে কিন্তু তার আগের আমলের ব্যবসায়ী কিভাবে ব্যবসা করছে এটা ওর জানলে সুবিধা হয়, সুবিধা হয় না? এবং সেই বছর কিছু সম্মানও করে কিন্তু। তাহলে একজন আউলিয়া আগের আউলিয়াকে সম্মান করে না? করবে তো। তাহলে একজন প্রেমিক বলে না আমি লাইলি, আমি মজনু, এভাবে বলে না, তার মানে কি? তার মানে তাদেরকে সম্মান করছে। জাস্ট as saints are canonized for the love of God, তখন এটি বললো যেভাবে ছাই সংরক্ষণ করে রাখা হয়, একইভাবে পৃথিবীর প্রেমিক প্রেমিকারা ভালোবাসার পৃথিবী আমাদেরকে বলে রাখবে। ছাই যেভাবে বাসনে রাখা হয় সেভাবে ওরা আমাদেরকে মনে রাখবে, ঠিক আছে? এরপর বলতো জাস্ট as saints are canonized for the love of God, যেভাবে ঈশ্বরের প্রেমের জন্য আউলিয়াদেরকে তালিকাবদ্ধ করা হয়, সাজারাহ মোবারক, কি বলা হয় ওটাকে বলো তো? সাজারাহ মোবারক তালিকাবদ্ধ করা হয়। ইন দ্য সেম ওয়ে, একইভাবে দে উইল বি ক্যানোনাইজড ফর দ্য সেক অফ লাভ, তাদেরকে ভালোবাসার জন্য কি করা হবে? ক্যানোনাইজ করা হবে। ক্যানোনাইজ মানে কি সুমি জানো কি? তালিকাভুক্ত করা। যেমন তুমি আজকে ক্যানোনাইজ করলা, এই যে সমস্ত আউলিয়ারা বসে আছে, এই আউলিয়াদের সাথে তুমি এক আউলিয়া হলা, ঠিক আছে? 12 আউলিয়ার এক আউলিয়া হয়ে গেল তুমি, ঠিক বলছি কথা? এখন বুঝলা ক্যানোনাইজ কাকে বলে? দেয়ার লাভ ইজ পিওর অ্যান্ড সেলফলেস, তাদের ভালোবাসা কেমন? পবিত্র এবং নিঃস্বার্থ। আফটার দ্য লাভার্স হ্যাভ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য সেন্টস অফ লাভ, যখন তাদেরকে গ্রহণ করা হয় যে এরা হচ্ছে ভালোবাসার সেন্ট, পিপুল উইল প্রে ফর দেয়ার ব্লেসিং অ্যান্ড ইন দিস ওয়ে দ্য লাভার্স উইল গেট ইমর্টালিটি ইন দ্য ওয়ার্ল্ড। কথাটা কি বুঝতে পারছো? উনি কীভাবে অমর হবেন? যখন সবাই জানবে যে এরা এই ভালোবাসার জন্য মরে গেছে, এদের জন্য, এদেরকে ভালোবাসাটাকে উদাহরণ হিসেবে ধরবে, ঠিক আছে? তখন তারা অমর হয়ে যাবে এবং এই লোকগুলোর জন্য দোয়া করবে যে কত ভালো মানুষ ছিল, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পোয়েটস আইডিয়া অ্যাবাউট ইমর্টালিটি অফ দ্য সোল? ইন ডেথ বি নট প্রাউড, এখানে কিন্তু আউলাঝালো করে ফেলা যাবে না। ডেথ বি নট প্রাউডে আছে হচ্ছে আত্মার অমরত্ব, আর এতক্ষণ যে কবিতাটা পড়লাম ক্যানোনাইজেশন, এখানে আছে হচ্ছে প্রেমের অমরত্ব। দেখছো, কনফিউজ করতে পারে, কিন্তু পরীক্ষার হলে একটু সাবধান থাকতে হবে এই জায়গাগুলো, পোস্টে যে কোনো একটা আসবেই। ডেথ নট বি প্রাউড, বি নট প্রাউড, এখানে মৃত্যুকে কবি বলতেছেন, এই আজরাইলকে বলতেছে অহংকারী হয়েও না। আজরাইলকে কি বলছে? অহংকারী হয়েও না। কেন বলছে বলো তো? কন্টেম্পোরারি স্লিপ। হ্যাঁ, কারণ যে আমাকে তুমি হত্যা করলা, আমি তো মরে গেলাম, কি ভালো যে খুব আমি হেরে গেলাম, আমি তো হারি নাই। আমাকে তুমি নতুন জীবনের দরজায় দিয়ে নিয়ে গেলাম, আমি নতুন জীবনে ঢুকে গেলাম। আর আমি তো নতুন জীবনে চলে গেলাম, তুমি তো মরে যাবা, তুমিও তো মরবা। ডেথ কি বেঁচে থাকবে? মৃত্যু তো মরবে একসময়। আজরাইল মরবে না? মরবে। সেটাই বলছে ইন ডনস পোয়েম দ্য ডেথ বি নট প্রাউড, হি প্রেজেন্টস ডেথ অ্যাজ এ লিভিং বিং। লিভিং বিং মানে হচ্ছে জীবন্ত সত্তা। ডান ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ ওয়েজ, সে বিভিন্ন পথ দেখায়, তার মধ্যে আছে প্যারাডক্স, টু পার্সনিফাই ডেথ উইথ এ বিউটি ডিসকাসিং দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, আত্মার অমরত্ব নিয়ে কথা বলে। দ্য পোয়েম অ্যাটাক্স ডেথ, সে মৃত্যুকে আক্রমণ করে ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করে। প্রথমে সে সেকুলার অ্যাঙ্গেল থেকে আক্রমণ করে, তারপর সে রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে আক্রমণ করে। দুইটা অ্যাঙ্গেল, একটা সেকুলার অ্যাঙ্গেল, একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল। সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, কি বললাম বলো তো? আর রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়। দ্য ফার্স্ট অফ 12 লাইন্স, প্রথম যে 12টা লাইন আছে এটি বেশিরভাগই নন খ্রিস্টিয়ান এবং সেকুলার। বুঝছো কথা? খ্রিস্টান ধর্মের বিশ্বাস আর মুসলমান ধর্মের বিশ্বাসে তেমন কোনো পার্থক্য নাই, ঠিক না? তেমন কোনো পার্থক্য নাই। তো সেকুলার, কিন্তু আমরা কিন্তু সেকুলার না। আমরা কি সেকুলার?
তো উনি প্রথমে যেটা করলো সেটা হচ্ছে প্রথম 12 লাইনে সেকুলার এবং নন খ্রিস্টিয়ান ভাবে আক্রমণ করলো। দ্য লাস্ট 2 লাইন্স রিকোয়ার এ বিলিফ ইন ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড উইথ দিস বিলিফ কামস দ্য মোর পাওয়ারফুল ড্রামাটিক্যালি স্টেটেড ওয়ার্ডস। শেষের 2 লাইনেই উনি চলে আসছেন ধর্মীয়ভাবে আক্রমণ করেছে। তার মানে কি? প্রথমে বলছে দেখো, হ্যাড ডেথ শ্যাল বি নো মোর, ডেথ দাউ শ্যাল ডাই। শেষের 2 লাইনের কথা এটা। কারণ হচ্ছে কি, হ্যাড ডেথ শ্যাল বি নো মোর, তুমি তো থাকবা না এক সময়, তুমিও এক সময় থাকবা না, তুমিও এক সময় মরে যাবা। ইট রিলেটস টু দ্য ক্রিশ্চিয়ান ফেইথ অফ ইটারনাল লাইফ। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা খ্রিস্টিয়ানরা না, মুসলমানরা বলো আর খ্রিস্টানরা বলো, সবাই কিন্তু অনন্ত জীবনে বিশ্বাস করি, করি কিনা? ডেথ শুড নট বি প্রাউড বিকজ উই লিভ ইটারনাল। কারণ আমরা অনন্তভাবে বেঁচে থাকবো। অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান বিলিভ, দোজ হু বিলিভ ইন ক্রাইস্ট উইল নেভার ডাই অ্যান্ড লিভ ইটারনালি। তার মানে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারা কখনো মরবে না এবং অমর হয়ে থাকবে। দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম ইজ দ্যাট ফাইনাল স্ট্যাব এগেনস্ট ডেথ। একবার শেষ দুটো লাইনে কিন্তু সে কী করেছে? শেষ চাকু চালাইছে। স্ট্যাব মানে কি জানো? ছুরি মারা, চাকু মারা। স্ট্যাব পেটে চাকু মারে না? ইট সেজ, এখানে বলে যে ডেথ ইজ মিনিংলেস অ্যান্ড এ প্যারাডক্স। মৃত্যু হলো একটা অর্থহীন এবং এটা প্যারাডক্স। বলা হয় মৃত্যু, কিন্তু আসলে জীবন, আসলে জন্ম। প্যারাডক্স তাহলে প্যারাডক্স কাকে বলে? যেটা বলা হয় সেটা না হয় অন্য কিছু বোঝায়, কিন্তু মৃত্যু তো তাই। আমরা বলছি মৃত্যু, কিন্তু এটা জন্ম, আবার জন্মগ্রহণ করছি, ঠিক আছে? আবার যখন জন্ম তাই, জন্ম কিন্তু তাই। আমি জন্মগ্রহণ করলাম, আমি আসলে মৃত্যুবরণ করলাম, আমার ওই জীবনের মৃত্যু হলো। আমি যে একটা জীবনে ছিলাম, একটু তাকাও আমার দিকে, জীবন দুইটা, একটা কি ইহকাল, একটা পরকাল। কিন্তু তুমি আজকাল কেন বলো না? জীবন 3টা হলো না? আজকাল নাই, আজকাল মনে হয় আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আলমে আরওয়াতে রেখে দিয়েছেন আমাদেরকে সেই কি বলে আদম আলাইহিস সালামের পরেই, পর থেকে। তাহলে এর আগে আমাদের জীবন ছিল না? আমরা আলমে আরওয়াতে যখন ছিলাম তখন আমরা আজকালে ছিলাম না? তাহলে জীবন কি এককাল হলো না 3 কাল হলো? 3 কাল না? তার মানে আজকাল, ইহকাল, পরকাল। খেয়াল করছো? তারপর দেখো, based on Christianity there is no death and the only thing is eternal life. মানে কোনো মৃত্যু নাই এবং একমাত্র জিনিস হচ্ছে অনন্ত জীবন। আফটার দ্য ফিজিক্যাল ডেথ, এই শারীরিক মৃত্যুর পরে, উই উইল ওয়েক, আমরা জেগে উঠব এবং আমাদের অনন্ত জীবন উইল স্ট্যান্ড অ্যান্ড ডেথ উইল কাম টু অ্যান এন্ড। আমাদের অনন্ত জীবন টিকে থাকবে এবং মৃত্যু শেষ হয়ে যাবে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট রিগার্ডস ডেথ অ্যাজ এ স্লেভ। এই কবিতায় মৃত্যুকে বলছে একজন দাস, চাকর, অ্যান্ড এ ডোর থ্রু হুইচ দ্য সোল পাসেস টু ইমর্টালিটি। এবং এটা হচ্ছে সেই দরজা যেখান দিয়ে আমরা চলে যাবো কোথায়? অমরত্বে চলে যাব। লিখতে পারবো না কোথায়? পারবে না। তবে একটু পড়বা, 2-3 বার পড়লে না কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর একবার পড়লে একটু বুঝলাম, আর নিজে পড়লে সেটা আরও শক্তিশালী হয়, স্থায়ী হয়। এখন আমরা দেখব মেটাফিজিক্যাল কনসেপ্ট কাকে বলা হয়। মেটাফিজিক্যাল কনসেপ্ট, তো কনসেপ্ট সম্পর্কে ধারণা দিই তোমাদের। কনসেপ্ট কি জিনিস জানো কি? উপমা। উপমা মানে হচ্ছে তুলনা। উপমা মানে কি? কিন্তু তুলনাটা যখন হয় হচ্ছে একটু বড় ধরনের তুলনা, দূরের হয়, তাকে বলা হয় কনসেপ্ট। যদি কোনো বড় স্বাভাবিক তুলনা হয় তাকে আমরা বলি মেটাফর, সিমিলি আর মেটাফর। আর যখন এটা একটু ব্যাপক হয় তখন আমরা কি বলি? কনসেপ্ট। আর মেটাফিজিক্যাল কনসেপ্ট কোনটা? যে কবিদেরকে মেটাফিজিক্স বলা হয়ে থাকে, মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়ে থাকে, জন ডান, মার্ভেল, হার্বার্ট, ওনারা যে কনসেপ্টগুলো ব্যবহার করেছেন, এইগুলোকে বলা হয় হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট। বুঝলা কথা? তাহলে কনসেপ্ট মানে হচ্ছে উপমা,
একটু ভিন্ন ধরনের, এবং মেটাফিজিক্যালটা যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট। ঠিক আছে, দেখো, এ মেটাফিজিক্যাল কনসেপ্ট ইজ দ্যাট কাইন্ড অফ কনসেপ্ট হুইচ ইজ টেকেন ফ্রম দ্য এক্সটেন্ডেড ওয়ার্ল্ড অফ নলেজ, সায়েন্স, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, স্কলাস্টিক, ফিলোসফি, ফাইন আর্টস, ইটিসি। তার মানে যদি আমি বললাম যে তুমি ফুলের মতো, তাহলে আমি সিমিলি ব্যবহার করলাম, তুলনা করলাম। আমি তুলনা করলাম তুমি তো ফুল, তাহলে আমি মেটাফর ইউজ করলাম, কারণ মতো বললে যে, বুঝতে পারছো? আর যখন আমি তোমাকে বললাম যে তুমি ডেইজি, ডেইজি এটা ফুলের নাম, তাহলে একটু দূরে গেল, এটা হয়ে গেল কি কনসেপ্ট। কি বুঝতে পারলাম? আর এখন আমি দেখবো কি মেটা ফিজিক্যাল কনসেপ্ট। কার সাথে কথা বলার শব্দ আমার পুরো হবে, আমার সাথে কথা বলার জন্য লাইন দিয়ে সময় পায় না। বুঝছো কি বলতেছে এখানে? কি এরকম করে গেল? আমি বলছি না, দুনিয়ার যত নয়েজ আছে এখানে এসে নয়েজ গুলো করবে। তাও কথা রাখলাম। তার মানে মেটাফিজিক্যাল কনসেপ্টগুলো হচ্ছে এই উপমাগুলো সাধারণভাবে নেওয়া হয় না। এই বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে উপমা দিলাম, নারিকেল গাছ থেকে নারিকেল নামায় এনে উপমা দিলাম, এরকম না। বরং এই উপমা পড়তে হলে তোমাকে এইসব জিনিসগুলো জানা লাগে, বিজ্ঞান জানা লাগে। বিজ্ঞান না জানলে পরে তুমি উপমা বুঝবা না। বুঝতে পারলা? যেমন এই যে কাটা কম্পাসের ধারণা না থাকলে তুমি কি বুঝতে পারতা ওই যে তোমার যে ভ্যালিডিকশন ফরবিডেন মার্নিং, এটা কি বুঝতে পারতা? বুঝতা না। তারপরে ওখানে থেকে কোত্থেকে নেওয়া হয়? অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে কি? জ্যোতির্বিদ্যা। তারপরে হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমি, আকাশের তারকাবিদ্যা। ঠিক আছে? স্কলাস্টিক, পাণ্ডিত্য, তার মানে হচ্ছে তোমার যে যেটাকে বলি আমরা পড়াশোনার বিদ্যা। ফিলোসফি, দর্শন। ফাইন আর্টস, শিল্পকলা, ইটিসি। তো এই বিষয়গুলোতে যাদের ধারণা নাই, সেই ওই কবিতাগুলো পড়ে পুরোপুরি মজা পাবে না। কথা ক্লিয়ার? মেটাফিজিক্যাল কনসেপ্ট কাকে বলে? দে আর স্কলারলি। এগুলো খুবই স্কলারলি, মানে কি পাণ্ডিত্যপূর্ণ এবং লার্নেড কনসেপ্ট অ্যান্ড টু ফার-ফেচড। কনসেপ্ট মানে ধারণা, লার্ন মানে কি অতি জ্ঞানী, কনসেপ্ট অ্যান্ড টু ফার-ফেচড খুব দূর থেকে আনা, এবং অবস্কিউর। অবস্কিউর মানে অস্পষ্ট, অচেনা। The term metaphysical concept is actually a figurative speech to compare two dissimilar things. দুটো ভিন্ন জিনিসকে তুলনা করাটাই কিন্তু এখানকার বিষয়। যেমন আমরা দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফকে তুলনা করা হয়েছে তার সাথে, কাটা কম্পাসের দুটো কাটার সাথে, যেটা আমরা মিলাতে পারলাম না। প্রেমিক প্রেমিকাকে তুলনা করলো রেল লাইনের দুটো রেলের সাথে। ঠিক আছে? কারণ এদের কখনো মিলবে না। By the passage of time, poets of different ages used it in their poems in their own way to express one meaning using another word. তার মানে এখানে দেখা যাচ্ছে কবিতাগুলো কি করেছে, একটা ওয়ার্ড ব্যবহার করে অন্য কিছু বোঝাইছে। বুঝলা কথা? এটা ফের কথা বলছে, using another word. Very often we also see it uses to give a logical limit to analogy and metaphor, keeping the readers startled. Especially the poetry of the 17th century was a reign of using metaphysical concept full of surprising, skillful and talented ideas of sometimes express views of absurdity. তার মানে খুব বড় সেন্টেন্সটা তুমি লিখে নিবা, যেটা বলা হচ্ছে এখানে যে কিছু কিছু যুক্তি এবং অ্যানালজি এমনভাবে দেখানো হয়েছে যে পাঠক মাঝে মাঝে বিস্মিত হয়ে গেছে যে এই কীরকম। ঠিক আছে? Generally, John Donne is regarded to be the pioneer of using concept. Abundant use করেছেন উনি, highly philosophical concept in his poetry. The top most issue of the metaphysical concept is to amaze
or awaken the readers in a surprising manner. সেটা দেখো কি বলছে, অ্যামেজ করা, অ্যামেজ মানে কি, বিস্মিত করা, অ্যাওয়াকেন জাগ্রত করা, হঠাৎ করে জাগ্রত করা, এটা হচ্ছে তোমার মেটাফিজিক্যাল পোয়েট্রি। অনেক এত বেশি পড়ার দরকার নেই, যেটুকু লিখস এটুকু পড়লে হবে, ঠিক আছে। তুমি 2-একটা এক্সাম্পল দিতে পারো, ক্যানোনাইজেশন থেকে একটা দিলে এক্সাম্পল, তোমার এর থেকে একটা এক্সাম্পল দিলে, 2টা এক্সাম্পল দিলে ভালো হয়। এই দেখো এখানে দেওয়া আছে, হ্যাভিং পেইড এ প্রোজ অ্যান্ড ক্রিটিক্যাল ভিউ ইন দ্য ডান্স পোয়েট্রি, আমরা কিছু কিছু পেয়ে থাকি, এই যে এক্সাজারেটেড ইন এ ভ্যালিডেশন ফেভারিট মার্নিং, পাইছো কি এটা, ইন এ ভ্যালিডেশন ফেভারিট মার্নিং, এখানে জন ডান proved his excellency in applying metaphysical concepts through a vivid comparison of pair of lovers to the two parts of compass, ঠিক আছে। এরপরে এই কথাটা বলেছে এখানে, if they be two they are two so as is stiff twined compasses are two, এর কবিতা থেকে তুলে দেওয়া হয়েছে। in the above lines an image of eternal relationship between the two lovers is reflected, the existence of compass having two integral parts is really fantastic and fabulous, এটা খুবই ফ্যান্টাস্টিক, মানে চমৎকার এবং দূর থেকে নিয়ে আসা। আবার আরেকটা দেখছি আমরা, সেটা হচ্ছে ক্যানোনাইজেশন কবিতা দেখছি, প্লেন্টিফুল ইউজ অফ মেটাফিজিক্যাল কনসেপ্ট কম্পেয়ার দ্য লাভ টু ফিনিক্স রিডেল, এটা ফিনিক্সকে নিয়ে আসছে, তাই না, মনে আছে ফিনিক্সের কথা, এটা পড়ে নিও যেগুলো পড়ছো, ফিনিক্সটা পড়ছিলাম আমরা, ফিনিক্স কি জিনিস, তোমরা কি ফিনিক্স বোঝো?